শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার তো ভালো থাকা তোমরা সবাই জানো। আমার ভালো থাকা হচ্ছে ক্ষণিকের। খুব মানে খুশি আনন্দটা বেশিক্ষণ আমার জীবনে থাকে না। তো সেইভাবে আজকে আমার সুখের দিনটা শেষ হয়ে যাচ্ছে। তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব সকাল থেকে সন্ধে পর্যন্ত। তো তোমরা আমার সাথেই থেকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমাকে বাংলাদেশ থেকে সুপর্ণা কমেন্টস করেছে। ও লিখেছে যে আমি নতুন যে ফ্ল্যাট নিয়েছি, আমার ফ্ল্যাট খুবই ছোট, আর ডাইনিং স্পেস আমি কোথায় করব। তো এই বিষয়ে আমি ওকে অবশ্যই ডিটেলসে বলবো। আর তার সাথে সাথে তোমরাও একটুখানি জেনে নিও যে আমি কি বলতে চাইছি। আর সকালবেলা 1 কাপ চা বানাচ্ছে এখন, শুধুমাত্র কিন্তু ওর জন্য, মায়ের জন্য না। মার নিচ থেকে একদম ঠাকুরের যে সকালবেলার ভোগ হয়, তো সেটা দিয়েই কিন্তু মা তারপরে ওপরে আসে। আর আস্তে আস্তে তখন মোটামুটি ওই 7:30 পৌনে 8টা মতন বেজে যায়। তো মা ধীরে সুস্থেই আসুক, ফুটোপাটা নেই, তারপরে মাকে চা দেবো। পায়েল বলেছিল যে নৈহাটির বড় মার কাছে একবার পুজো দিয়ে আসতে। কি ইচ্ছে ছিল জানো তো পায়েল, যে যাব বুড়িমার কাছে দিতে, কিন্তু এত সময় কম না, হয়ে উঠল না। মা মানে বড় মা আমাদেরকে চাইলো না। আমার খুব ইচ্ছে আছে 2026-এ মনে হয় না হবে, 2027-এ কিন্তু অবশ্যই আমি একবার ওই 1 বছরের মধ্যে প্ল্যান যে দেব পুজো। আমার হাজব্যান্ডের কিন্তু আমার থেকেও বেশি ইচ্ছে। ও আমাকে অনেকবার এর আগে বলেছিল, ওই ভিড়ের জন্য আমি যেতে চাইনি, কিন্তু এবার আমি যাবই যাব। আর শিবানী বলেছিল যে আমাদের এখানে মা আনন্দময়ী, তাকে পুজো দিতে। অবশ্যই মা আনন্দময়ীকে তো আমরা অনেকবার পুজো দেবো। আর আজকে যাব, মানে ফ্ল্যাট কেনার পর আর যাওয়া হয়নি, সময় বাড়ি করতে পারিনি এই দুদিনের মধ্যে। ওর বাবা ভীষণ ব্যস্ত ছিল, তার উপরে কাল আবার গিয়েছিলাম একটু ফ্ল্যাটে, তো সেই জন্য কিন্তু আর হয়ে ওঠেনি। আর এই দেখো ব্যাগ সে গুছিয়ে গাছিয়ে নিচ্ছে, সে কিন্তু ফ্লাইটে যাবে, কারণ তার রাজধানীর টিকিট করা ছিল, সেই টিকিট ক্যান্সেল করে 10 দিনের ছুটি কিন্তু বাড়ানো হয়েছে। আর তোমাদেরকে বলেছিলাম না, ওখানে কিন্তু দেখানো হয়েছে যে আমি অসুস্থ। কি আজব না আমাদের এই চাকরিগুলো, দেখো কোনো যদি মানে অসুস্থ ছাড়া ওখানে মেডিকেল নাকি মানে প্রপার যে নিয়ম, বা মানে ধরো কোনো কিছু যেটা আমার ঘটেছে, যে আমি ফ্ল্যাট নেওয়ার কথা, এরকম যদি ওখানে কোনো রকম অ্যাপ্লিকেশন দেয়, তো সেই অ্যাপ্লিকেশন নাকি গ্র্যান্টেড হতে চায় না। তো আমার না একদমই ভালো লাগলো না। মিথ্যে মানে অসুস্থতার একটা দেখালে পরে তাহলে কিন্তু কি তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। এটা কি ঠিক বলো? একদম না, আমার কাছে ভালো লাগেনি। হতেই পারে পারিবারিক কোনো একটা সমস্যাও হতে পারে, সেই কারণেও তো মানে ছুটি অনেক সময় বাড়াতে হয়, তাই না? কিন্তু ওই সমস্ত নাকি রিজন খুব বেশি জোরালো হয় না, ছুটি নাও হতে পারে, তার জন্য মেডিকেল দেখাতে হবে, মানে অসুস্থ ছাড়া মেডিকেল শো নাকি হয় না। তো যাই হোক, কী করা যাবে, তো ওইটাই আমরা কিন্তু পথটা বেছে নিয়েছি। তো আমার হাজব্যান্ড কিন্তু অফিসে ফোন করে বলেছিল যে আমি এরকম নিচ্ছি, তো আমি একটা ওই বিষয়ে যদি অ্যাপ্লিকেশন দিই আমাকে অফিস কি ছুটি দেবে? তখন ওরা বলছে না না, তুই একটা অন্য কিছু দেখা, তাহলে যেটাতে হয়ে যাবে এক চান্সে। তাই কিন্তু ওই রাস্তা আমাদের মানে নিতে হয়েছে। ইলিশ মাছ নিয়ে এসছে, দেখো একদম মানে ডিম ভর্তি ইলিশ। বলছে যে শাশুড়ি মাকে তো একদিনও ইলিশ মাছ খাওয়ালাম না। কাল রাতে যখন ফিরছিলাম কলকাতা থেকে, তখন বলেছিল যে নিয়ে চলো। আর ওটা পাশে হচ্ছে ভোলা মাছ। আমি বললাম না, রাত করে আর ইলিশ মাছ নিতে হবে না, দিনের বেলায় তুমি নেবে, কারণ অত রাতে নিয়ে আসলে আমি একটুও ধুয়ে দিতে পারতাম না, মানে আমার ইচ্ছেই করতো না, মাকেই সব করতে হতো। আর তার জন্য নেওয়া হয়নি। তো যাই হোক, ওর বাবা একাই বাজারে গিয়েছিল। এবার আর আমি একদমই কিন্তু একা যাইনি, মাকে একটু ধুয়ে মুছে দিয়েছি মাছ টাছ। তারপরে কিন্তু দেখো রেডি হয়ে গেছি, স্নান করে নিয়েছি আমরা দুজনাই। আমরা যাব হচ্ছে এখানে যে মায়ের মন্দির, সেখানে পুজো দিতে। আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, কিন্তু সকাল থেকে একদম বাজে ওয়েদার হয়ে গেছে। নিম্নচাপ চলে এসছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর এই দেখো এই দোকানের মিষ্টি ভীষণ ভালো খেতে কিন্তু আমাদের কৃষ্ণনগরের। আর এটা হচ্ছে মা আনন্দময়ীর মন্দির আছে না, তার পাশে কিন্তু এই দোকানটা। এই দোকানের মিষ্টি খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে। আর হাতে একটা দেখতে পেয়েছো লাল রঙের যে জল নেওয়ার জারবি বলে না এটাকে, তো এটা নিয়ে যাচ্ছে গঙ্গার জল নিয়ে, আর গঙ্গা তো এখানে কাছে নেই। আর বন্ধুরা তোমরা দেখো আমি কোন দোকান থেকে গঙ্গার জল আর পুজোর যে সমস্ত টুকিনাকি সমস্ত জিনিসগুলো নিই না, এই যে এই দোকানটা থেকে কিন্তু নেই, এদের দোকানে সব পাওয়া যায়, ছোটো ছোটো টোটকার যে জিনিসপত্র সমস্ত কিছু। আমি কিন্তু এখানে আসি, এই যে মায়ের মন্দির ঠিক তার উল্টো দিকে, তো মা আনন্দময়ীর মন্দির এটা। আর তোমাদের সাথে তো আমি প্রচুর বার শেয়ার করেছি, সুখ দুঃখ সমস্ত কিছু কিন্তু এই মা
আমি আর আমার হাজব্যান্ড খুব বিশ্বাস করি আমার জীবনে যা কিছু ঘটছে সমস্ত কিছুই কিন্তু এই মা আমাদের উপরে কৃপা করছে, বা যদি কোনো খারাপও ঘটে সমস্ত কিছু বিশ্বাস করি মাই চেয়েছে তাই সেটা কিন্তু হয়েছে। আর এই মা আনন্দময়ের কাছে কিন্তু আমি মানত করেছি আমার সর্ব কিছু, মানে ঘর সেজে উঠুক সব কিছু মার কাছে এসে আমি একবার খুব ভালোভাবে কিন্তু পুজো দিয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, এখানে তো পুজো দেওয়া মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ভাগ্যিস ছাতাটা নিয়ে এসেছিলাম। এখন কিন্তু ওই গঙ্গার জলটা নেব, তারপরে জানো তো আমার প্রেশারের মেডিসিন শেষ হয়ে গেছে, সেই মেডিসিনটা নেব। আমাদের এখানে ওষুধের দোকান 3টে আছে পরপর। যাই হোক 2টো দোকান বন্ধ ছিল, পরে আবার একটা দোকান থেকে পেয়েছি। আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি পান্তুয়া, নিয়েছিলাম আসলে হেনার জন্য, এনাকে তো দেওয়া হয়নি মিষ্টি। আস্তে আস্তে দেখছি হেনা এই গলিটা দিয়ে চলে যাচ্ছে, তো আমি দেখে মানে বুঝতে পারলাম ও যাচ্ছে, তো আমি ডাক দিয়েছি। আর বৃষ্টি পড়ছে, ছাতা আনেনি, দেখোই বৃষ্টির মধ্যে চলে গেছে। আমি ভাবলাম যে বৃষ্টির জন্য হয়তো বাড়িতেও অপেক্ষা করছে, তো ফ্ল্যাটের এই সুখবরটা ওকে আগেই দিয়েছি আমি, মিষ্টিটা ওকে দেওয়া হয়নি, তো আমি কিন্তু ওকে দিয়ে দিলাম মিষ্টি। আর বাড়িতে চলে আসলাম পুজো দিয়ে প্রসাদ নিয়ে। তো স্বামীর মাথায় একটু ভালোভাবে ছুঁয়ে দিই, আমার স্বামীর মাথা ঠান্ডা রেখো, ভালো রেখো, সুস্থ রেখো তাকে, তার সমস্ত দুঃখ কষ্ট দূর করো। আমার হাজব্যান্ড জানো তো ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে আজকে এই জায়গাটাতে এসছে। আমি মানে বলতে গেলে না আমার গলা ভারী হয়ে যায়। আমার জীবনের মানে আমি এত কষ্ট কোনো দিন দেখিনি, আমার হাজব্যান্ড নাকি এত কষ্ট করেছে, তবে ওর মাও আমাকে বলেছে এই কথাটা। তো অনেক ভালো লাগে যখন আমার হাজব্যান্ড এত কষ্টের পর এই জায়গাটা এসছে, তো আমার মনে হয় যেন ওকে আমি সব সুখ দিই, মানে আমার স্ত্রী হিসেবে যতটা সুখ দেওয়া যায় সবটা সুখই কিন্তু আমি তাকে দিতে চাই। আর তার জন্য সমস্ত যে ঈশ্বরের কাছে প্রার্থনা আমি সবটা মন থেকে করি। মা আর আমার হাজব্যান্ড আমার সাথে থাকলে আমার মনে হয় আমার সমস্ত বাধা মানে আমি অতিক্রম করে বেরিয়ে যেতে পারবো। আর মাই রান্না করেছে দেখো, ওটা হচ্ছে কুমড়ো শাক, গাছের কুমড়ো শাক একটু ভাজা করেছে রসুন দিয়ে মা, ওটা খেতে আবার আমি ভীষণ ভালোবাসি। আর এই দেখো কলা পাতায় মা দিয়েছে ইলিশ মাছ ভাপা, ভাতের মধ্যে দিয়েছিল, কিন্তু এটা আমি তো দেখাতে পারিনি কারণ আমি তো ছিলামই না। দারুণ লাগে না, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে মা ওটা করেছে। আর শুকনো শুকনো আজকে খাবার অবশ্য সবটাই, কিচ্ছু খেতে চায় না, আমি যা দিয়েছি আমি জানি এগুলো কিচ্ছু মানে অর্ধেকও খাবে না, তবু আমি জোর করে বলছি শিগগিরই ভাত কমাও। আমি বললাম না কমাবো না, তোমাকে খেতেই হবে। আর আমার হাজব্যান্ডের ডাল টাল কিচ্ছু করিনি, বলছে খাবো না। তো যাই হোক খাওয়া হয়ে গেছে বন্ধুরা। তো এই মুহূর্তটা তো খুব মানে কি বলবো যে কীরকম ফিল হচ্ছে তোমরা সবাই ফিল করতে পারছো। আর যাদের হাজব্যান্ডরা দূরে থাকে তারা তো খুব ভালো করেই জানো এই মুহূর্তটা আমাদের জন্য কতটা কঠিন হয়ে যায়। মানে সে আসলো, এসে সমস্ত সুখ আমার হাতে দিয়ে সে কিন্তু চলে যাচ্ছে। কিছুতেই কিন্তু ছুটিও বাড়াতে পারবে না বন্ধুরা, যেহেতু 10টা দিন এক্সট্রা ছুটি নিল না, আমাদের ছুটির সমস্ত প্ল্যানিং কিন্তু পাল্টে গেল। সরকারি ছুটি এত সহজে হয় না, আর ও একটা মহা দায়িত্বে আছে, ও তো সিনিয়র, তো ও বললেই না ছুটিটা পায় না। তাই ইন্টেরিয়ার কাজ এখন কিন্তু আপাতত বন্ধ, মানে আমরা শুরুই করতে পারছি না। ওখানে একটা লম্বা চওড়া বেশ মোটা অ্যামাউন্টের কিন্তু টাকার হিসেব একটা দিয়েছে, সেখানে ও বাড়ির কেউ না থাকলে কাজটা কিন্তু ভালো হবে না। একটা সপ্তাহ যদি ও থাকতে পারতো তাহলে কিন্তু কাজটা হাতে নেওয়া যেত। তো যাই হোক দেখা যাক, একটু পিছবে, তো কি করে ওখানে যাওয়ার পর আর কি বোঝা যাবে যে ও আসতে পারবে কি পারবে না। আর এই সময়টা আমার হাজব্যান্ডেরও আমি দেখেছি গলার স্বর কিন্তু একদম পাল্টে যায়, মন ওর খুব খারাপ হয়ে যায়। ও বাড়ি মানে ঘর কোনো লোক একটা, ও ভীষণ পছন্দ করে বাড়ি ঘর, আমাকে বকে মুখে, কিন্তু সাজাতে গোছাতে ও নিজেও কিন্তু ভীষণ ভালোবাসে। ইন্টেরিয়ার লোক যখন এসেছিলো তখন দেখেছি বারবার এখানে এটা লাগাবো ওটা করবো, মানে আমার চাইতে ও কিন্তু বেশি এক্সাইটেড আমি দেখতে পেলাম। যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা এসেছি তোমাদের সামনে। আর সুপর্ণার কথাটা একটু তোমাদের সাথে শেয়ার করি। সুপর্ণা বলেছিল ওর 1200 স্কোয়ার ফিট হচ্ছে ওর ফ্ল্যাট, ওর 2 ছেলে আর ওর হাজব্যান্ড ও থাকে, তো ওর ফ্ল্যাটটা হচ্ছে ওর কাছে ছোট পড়ে গেছে। আর আমার 950 স্কোয়ার ফুটের তো ফ্ল্যাট খুবই ছোট, তো আমার ডাইনিং স্পেস নেই, মানে এতটাই ছোট যে আমি কোথায় কীভাবে রাখবো, তো আমার কাছে জানতে চেয়েছে। তো প্রথমে বলি আমি মধ্যবিত্ত, আমার কাছে 950 স্কোয়ার ফুট মানে অনেক বড়। 1 BHK আমি নিইনি, 2 BHK নিয়েছি। তার মধ্যেও আমার কিন্তু সুপর্ণা বাড়ির পরিবারে একদম লোক নেই। দেখো আমার প্রথমত হচ্ছে মেয়ে,
আমি মেয়ে বিয়ে দিলে আমার মেয়ে চলে যাবে। এই যে আমার মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, আমার মেয়ে কিন্তু আর আমার কাছে থাকবে না। জোর হলো 1 থেকে 2 মাস এসে থাকবে, আর মেয়ের যখন বিয়ে হয়ে যাবে, মেয়ে তো এসে হয়তো 1 সপ্তাহের বেশি একদিনও থাকতে পারবে না। আর আমার হাজব্যান্ড এখন আরও 10 বছর জব করবে। তো আমার বাড়িতে কিন্তু কেউ থাকবে না, আমি একা থাকবো। একা একটা মানুষের জন্য 950 স্কোয়ার ফুট অনেক বড় জায়গা। আর ডাইনিং স্পেসটা তুমি হয়তো বুঝতে পারোনি যে ওটা একদম ছোট, একদম ছোট একদমই নয়। আমি ক্যামেরায় হয়তো তোমাকে বোঝাতে পারিনি, কারণ হচ্ছে আমি যখন সাজাবো গোছাবো তুমি কিন্তু তখন দেখবে, দেখে মনে হবে যে একটা মানুষের জন্য 950 স্কোয়ার ফুট অনেক বড়। 4টে মানুষের জন্য 1200 স্কোয়ার ফুট কিন্তু ছোট, কারণ তোমার ছেলেরা তারপরে বড় হবে, তাদের একটা সংসার হবে, তাই তোমার অবশ্যই বড় একটা ফ্ল্যাট দরকার। আর আমার হিসেব করে আমি দেখেছিলাম যে আননেসেসারি খরচ করে লাভ নেই, 950 মানেই আমার কাছে অনেকটা বড়, কারণ আমি ওখানে যেতেই পারবো না। একজন আমাকে কে বোন বলেছিলে যে দিদি তোমার এই বাড়িটা তো এত সুন্দর, তুমি তো তাহলে কি এখানে থাকবে না? না বোন, আমি থাকবো। বাড়ি বাড়ি হয়, ফ্ল্যাট ফ্ল্যাট হয়। 1800 স্কোয়ার ফুট হলেও সেটা ফ্ল্যাটই থাকবে, কারণ তুমি তার ওপরে আর কিন্তু বানাতে পারবে না। আর আমার বাড়িতে আমি দেখো 1তলা 2তলা 3তলাতেও আমার ঘর আছে, তাই বাড়ি বাড়ি হয়। এই বাড়িটা আমার প্রথম ভালোবাসা, আর আমার স্বামীর অনেক কষ্টের টাকা এই বাড়িটা বানানো। তো সেই জন্য আমি এখানে ছেড়ে কিন্তু আগে যাব না, ফার্স্ট প্রায়োরিটি আমার এটাই থাকবে। আর ওটাকে আমার মেয়ের ইচ্ছে তোমাদের বললাম না, মেয়ে যাতে যাতায়াতের সুবিধা হয়, আমরা একটু কলকাতায় পুজো দেখতে যাব, তো ওখানটায় থাকবো, সেই জন্যই কিন্তু ওটা আমি নিয়েছি। তো ক্লিয়ার করে আমি কি বোঝাতে পারলাম সুপর্ণা? তুমি যদি আমার ব্লগ দেখে থাকো বোন, তুমি কিন্তু আমাকে কমেন্ট করো। আর কলকাতা শহরের বুকে ফ্ল্যাট ওই যে 950 স্কোয়ার ফুট, সেটার কিন্তু প্রচুর দাম। আমি কিন্তু অ্যামাউন্টটা তোমাদেরকে বলছি না, দামটা শুনলে কিন্তু তোমরাও অবাক হয়ে যাবে। দুদিন আগে অনন্যা আমাকে কমেন্ট করে বলেছিল যে আমি নবদ্বীপে থাকি, অথচ নদী পার হয়ে কোন মন্দিরে আমি গিয়েছি। অনন্যা, আমি বলেছিলাম এর আগে আমি নবদ্বীপের স্বরূপগঞ্জ বলে একটা জায়গা আছে, আমি সেখানে থাকি, আমি সেখানকার মেয়ে। তো নদী পার হয়ে আমাদের যেতে হয়, আর এই স্বরূপগঞ্জটা হচ্ছে পুরো নবদ্বীপ আন্ডারে পড়ে। নদীর এপার হলেও আমরা কিন্তু নবদ্বীপ থানা আমাদের। তো আমাদের সমস্ত কিছু ডকুমেন্টস, যে কাগজপত্র, সমস্ত কিছু কিন্তু নবদ্বীপ, তাই আমি নবদ্বীপের মেয়ে বলি। 9টা দ্বীপের একটা দ্বীপ, তো সেই দ্বীপ কিন্তু আমাদের স্বরূপগঞ্জ দ্বীপ। তো তোকে কি বোঝাতে পেরেছি? তাই নদী পার হয়ে আমি গিয়েছিলাম ওপারে যে মন্দিরগুলো আছে সেইখানে কিন্তু প্রসাদ পেয়ে। আর বুঝতে যদি না পারিস তাহলে জিজ্ঞাসা করিস আবার, আমি কিন্তু পরের ব্লগে বলে দেবো। আর বন্ধুরা, মনটা আজকে খুব খারাপ, তাই ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না। আজকের মতন টাটা।